আজকে আমরা ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সির 1.2 এর যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে এবছর তোমাদের সমস্ত পরীক্ষাটাই মানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা এমসিকিউ তে হবে। তো এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কোশ্চেন বসু বইয়ে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আজকে আমরা প্র্যাকটিস করব। তো সবার প্রথমে তোমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লেনদেন হলো কি হবে অ্যান্সার? বিনিময়। লেনদেন হলো বিনিময়, এটা হবে রাইট অ্যান্সার। এরপরে রয়েছে যে পরিমাণ অর্থ নিয়ে কারবার শুরু করা হয় তা হলো, যে পরিমাণ অর্থ নিয়ে কারবার শুরু করা হয় তাকে বলা হয় মূলধন। কি বলা হয়? মূলধন। আর উত্তোলন, এটাও খুবই ইম্পর্টেন্ট। যে পরিমাণ অর্থ মালিক নিজের প্রয়োজনে তুলে নেয় সেটা হচ্ছে উত্তোলন বা ড্রয়িংস বলে এটাকে। ঠিক আছে। কোন লেনদেনের ফলে 3 নম্বর কোশ্চেন হচ্ছে কোন লেনদেনের ফলে কারবারের পরিবর্তন হয়, এটা কি ধরনের পরিবর্তন? কোন লেনদেনের ফলে কারবারের পরিবর্তন হয় আর্থিক অবস্থার, আর্থিক ফলাফলের, এ এবং বি উভয়েরই। 3 নাম্বার হচ্ছে আয়ের। এটা রাইট অ্যান্সার কি হবে? এর রাইট অ্যান্সার হবে এ এবং বি উভয়ই। লেনদেনের ফলে আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল উভয়েরই পরিবর্তন ঘটে। 4 নম্বর কোশ্চেন, কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ প্রাপ্য থাকলে তাকে বলা হয়, যার কাছ থেকে আমরা টাকা পাবো। প্রাপ্য মানে পেতে বাকি, পাবো আমি টাকা, তাকে বলা হয় ডেবিটর্স। কি বলা হয়? ডেটর্স বলা হয়। তো ডেটর্স এর বাংলা অর্থ হচ্ছে দেনাদার, তাহলে তাকে বলা হবে দেনাদার। আর যে আমাদের কাছ থেকে টাকা পায় তাকে বলা হয় ক্রেডিটর্স বা পাওনাদার। ঠিক আছে। যেহেতু অর্থ প্রাপ্য, আমরা অন্যের কাছে টাকা পাবো, তার জন্য সেই ব্যক্তিটাকে বলা হয় দেনাদার। এরপরে পাওনাদার কোন ধরনের দায়? পাওনাদার হচ্ছে চলতি দায়। স্থায়ী দায়, অভ্যন্তরীণ দায় এদের কোনোটি নয়। পাওনাদার হচ্ছে চলতি দায়। কারণ পাওনাদার আর দেনাদার এগুলো রেগুলার বেসিসে চলতে থাকে। মানুষ ধারে জিনিস কেনে, আমরা ধারে জিনিস কিনি, প্রতিনিয়তই এই কাজগুলো সম্পাদন হতে থাকে, তার জন্য এই দায়গুলো হচ্ছে চলতি দায়। এরপরে যে 6 নম্বর কোশ্চেনটা রয়েছে, ব্যাংক থেকে ঋণ কোন ধরনের দায় বৃদ্ধি করে? ব্যাংক থেকে যদি ঋণ নিই, আমরা একদিনের জন্য নিই না, সেটা দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয় ব্যাংক থেকে ঋণ। বা এটাকে আমরা বলতে পারি ব্যাংক থেকে ঋণ নিলাম, তো দীর্ঘমেয়াদী মানে দীর্ঘদিনের জন্য যে দায় সেটা স্বল্প মেয়াদী দায়, বাহ্যিক দায় এদের কোনটি নয়। এটা হবে বাহ্যিক দায়। ঠিক আছে। দীর্ঘমেয়াদী দায় হয় কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বাহ্যিক দায়, তার জন্য আমরা অ্যান্সার বাহ্যিক দায় হিসেবেই নেব। দীর্ঘমেয়াদী দায় এটা অভ্যন্তরীণ দায়ও হতে পারে, তার জন্য আমরা অভ্যন্তরীণ দায়টাকে লিখতে পারবো না, এটা বাইরের দায়। ব্যাংক ঋণ দিচ্ছে, ব্যাংক তো কারবারের কেউ নয়, তাই না? কোনো মালিক নয় কারবারের। মালিক যেহেতু না, তার জন্য বাইরের একজন ব্যক্তির কাছ থেকে ঋণ নেওয়া হলো, তার জন্য এটা হয়ে গেল বাহ্যিক দায়। এরপরে 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ক্ষতি কারবারের কোন ধরনের বোঝা? ক্ষতি হয়ে গেল, সেটা কি ধরনের বোঝা? কাঙ্ক্ষিত, অযাচিত, সুনির্দিষ্ট, সম্ভাব্য। ক্ষতি হচ্ছে তোমার অযাচিত। কোন ধরনের ঘটনাকে লেনদেন বলে? আর্থিক ঘটনা, অতীত ঘটনা, বর্তমান ঘটনা, অনার্থিক ঘটনা। অবশ্যই সেটা আর্থিক ঘটনা। আর্থিক ঘটনাকে আমরা লেনদেন বলি। প্রাপ্য হুন্ডি হলো সম্পত্তি, আয়, ব্যয়, দায়। প্রাপ্য হুন্ডি হচ্ছে, হুন্ডি মানে হচ্ছে বিলস,
বিলস রিসিভেবল কি হয়? সম্পত্তি, আয়, ব্যয়, দায়। বিলস রিসিভেবল যেহেতু আসবে আমাদের কাছে, তো সেটাকে আমরা বলতে পারি সম্পত্তি। বিলস রিসিভেবল, ইনকামটা এখনো হয়নি, বিলস বাবদ আমরা টাকা পাবো, প্রাপ্য রয়েছে। প্রাপ্য মানে যেটা এখনো পাওয়া যায়নি কিন্তু পাবো, সেটা আমাদের সম্পত্তি হিসেবে চিহ্নিত করতে হয়। এরপরে হচ্ছে একটি অচলতি সম্পত্তির উদাহরণ হলো সুনাম, আসবাবপত্র। এ এবং বি মানে সুনাম আর আসবাবপত্র দুটোই, অথবা এদের কোনটি নয়। এটা হবে অচলতি সম্পত্তি, হচ্ছে এ এবং বি উভয়ই। এরপরে কোন প্রতিষ্ঠানের অর্থনৈতিক বাধ্যবাধকতাকে কি বলে? যেটা করতেই হবে। আয়, দায়, সম্পত্তি, মূলধন। অর্থনৈতিক বাধ্যবাধকতাকে আমরা বলবো হচ্ছে দায়। কি বলবো? দায়, রেসপন্সিবিলিটি, একটা লাইবিলিটি, করতেই হবে। এটা হবে দায়। মূলধন জাতীয় খরচের ফলে কি সৃষ্টি হয়? মূলধন জাতীয় খরচের ফলে কি সৃষ্টি হয়? দায়, সম্পত্তি, ক্ষতি, আয়। মূলধন জাতীয় খরচের ফলে সৃষ্টি হয় হচ্ছে সম্পত্তি। আমরা মূলধন যদি খরচ করি, সেখান থেকে আমরা সম্পত্তি পাব। যারা ধারে পণ্য ও সেবা পরিষেবা দেয় তাদেরকে কি বলা হয়? যারা ধারে পণ্য ও পরিষেবা দিয়ে থাকে তাদেরকে বলা হয় ক্রেতা, পাওনাদার, বিনিয়োগকারী, কর্মচারী। তাদেরকে বলা হয় হচ্ছে বি, পাওনাদার। ওরা আমাদের কাছে পাবে, ধারে নিয়েছি, তাদেরকে আমাদেরকে দিতে হবে, তারা হচ্ছে আমাদের পাওনাদার, ক্রেডিটর্স বলা হয় তাদেরকে। মূলধনের প্রকৃতি হলো, মূলধন হচ্ছে একটি সম্পত্তি, একটি অন্তর্দায়, একটি আয়, একটি বহির্দায়। অবশ্যই মূলধন হচ্ছে একটি অন্তর্দায়। 15 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি সম্পত্তি নয়? পেটেন্ট, সুনাম। পেটেন্ট মানে হচ্ছে কোনো জিনিস কেউ আবিষ্কার করলে তার যে আইনি পারমিশন নেয়, যে লিখিত পারমিশন দিয়ে থাকে সেই জিনিসটা, সেটাকে পেটেন্ট বলা হয়। সুনাম। মজুত পণ্য, প্রদেয় হুন্ডি। কোনটি সম্পত্তি নয়? আমাদের প্রদেয় হুন্ডি হবে, প্রদেয় মানে হচ্ছে দিতে হবে যে হুন্ডিটা, সেটা। তো এখানে সম্পত্তি নয় 15 নাম্বার কোনটা হতে পারে? পেটেন্ট, সুনাম, মজুত পণ্য, প্রদেয় হুন্ডি। এর অ্যান্সার হবে তোমার প্রদেয় হুন্ডি, মানে আমাদেরকে দিতে হবে। প্রদেয় হুন্ডি মানে কি? দিতে হবে, হুন্ডি বাবদ টাকা আমাদেরকে কাউকে দিতে হবে। তো সেটা হয়ে যাবে মানে বিলস পেয়েবল, সেটা আমাদের দায়, রেসপন্সিবিলিটি, সেটা কখনোই সম্পত্তি নয়, সেটা হয়ে যায় দায়। তার জন্য প্রদেয় হুন্ডি হয়ে যাচ্ছে আমাদের কোনো সম্পত্তি নয়। ঠিক আছে, এরপরে নিচের কোনটি দায় নয়? নিচের কোনটা দায় নয়? মূলধন, প্রদেয় হুন্ডি, অনিশ্চিত মানের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা, কৃতি সত্য। তো এটা হবে তোমার কৃতি সত্য, এটা অ্যান্সার হবে কৃতি সত্য। মানে কোনো কিছু আবিষ্কার করছে তার জন্য যে শর্ত দিয়ে কোনো যে মানে পেটেন্ট টাইপের কোনো লিখিত পত্র, সেটা কিন্তু সম্পত্তি হিসেবে ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এটা কোনো দায় নয়।
এরপর 17 নম্বর রয়েছে কোন সম্পত্তি ক্রয় হলো। কোন সম্পত্তি যদি আমরা কিনি সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, বিলম্ব মুনাফা জাতীয় ব্যয়, এদের কোনোটি নয়। কোনো যদি সম্পত্তি কেনা হয় তাহলে সেটাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। আর যদি কোনো গুডস কেনে মানে কোম্পানির মালপত্র যদি কেনা হয় তাহলে সেটা হয়ে যায় মুনাফা জাতীয় ব্যয়। এরপরে হচ্ছে যারা ধারে পণ্য বিক্রয় করে তাদেরকে কি বলা হয়? যারা ধারে পণ্য বিক্রয় করে তাদেরকে বলা হয় পাওনাদার, দেনাদার, বিনিয়োগকারী, সরবরাহকারী। যারা ধারে পণ্য বিক্রয় করে তারা আমাদের কাছ থেকে টাকা পাবে, তাহলে তাদেরকে আমরা বলতে পারি ক্রেডিটর্স মানে পাওনাদার। নিচের কোনটি মূলধন জাতীয় খরচ? মজুরি, বাড়ি বানানোর জন্য যে মজুরি প্রদান করা হয়েছে, বাড়ি মেরামতির খরচ, বেতন। এটা হবে হচ্ছে তোমার বাড়ি বানানোর জন্য যে মজুরি প্রদান করা হয়েছে। কোন সম্পত্তি এস্টাবলিশড বা তৈরি করার জন্য যে খরচ করা হয় সেটা মূলধন জাতীয় ব্যয় হিসাবেই ট্রিট করতে হয়। ঠিক আছে, যেরকম অ্যাসেট একটা মনে করো কোনো মেশিন কিনলাম, মেশিনটা বসানোর জন্য যে খরচ হলো সেটাও কিন্তু মেশিনের খরচ বা মূলধন জাতীয় খরচ হিসেবেই বিবেচিত হবে। এরপরে হচ্ছে মুনাফাভোগী ও অমুনাফাভোগী প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ যে ভিত্তিতে করা হয়ে থাকে সেটা হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে, সময়কালের ভিত্তিতে, এদের কোনোটি নয়। মুনাফাভোগী আর অমুনাফাভোগী, মুনাফা অর্জন করা একজনের উদ্দেশ্য আর একটা হচ্ছে অমুনাফাভোগী মানে মুনাফা অর্জন করা এদের উদ্দেশ্য নয়। তাহলে বুঝতেই পারছো এটা অ্যান্সার কি হবে? এটা হবে উদ্দেশ্যের ভিত্তিতে, মানে কি উদ্দেশ্যে তারা ব্যবসার কারবারটা পরিচালনা করছে। প্রতিষ্ঠানের উদাহরণ হলো সুপ্রিয় ফার্নিচার লিমিটেড, আবুল কালাম আজাদ কলেজ, রতনলাল সরকার মেডিকেল কলেজ, এদের সব কয়টি? অবশ্যই 21 নাম্বার হচ্ছে সবকটি হবে। সবকটি হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নাম, সুপ্রিয়া ফার্নিচার লিমিটেড, আবুল কালাম আজাদ কলেজ, রতনলাল সরকার মেডিকেল কলেজ, এগুলো সবকটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম। এর মধ্যে যে সকল দায়ে নিষ্পত্তির সম্ভাবনা স্বাভাবিক কার্য প্রক্রিয়ার চক্রাকালের মধ্যে বলে মানে চক্র হিসাবকালের মধ্যেই এই দায় যে দায়টা নিষ্পন্ন হয় সেটা হচ্ছে চলতি দায়। এই ধরনের একটা নির্দিষ্ট মানে চলতি বছরের সময়ে যে দায় নিষ্পত্তি ঘটে যায় সেটাকে চলতি দায় বলা হয়। আর যদি সেটা 2-3টা হিসাবকাল ধরে চলে, একটা হিসাবকাল পেরিয়ে গেল, 2-3টা হিসাবকাল ধরে চলে, তাহলে অচলতি দায়ে পরিণত হয়। ঠিক আছে, এরপরে তোমার 23 নাম্বার, যে সব সম্পত্তির আয়ুষ্কাল স্বল্প স্থায়ী নগদ অর্থে রূপান্তরিত করে পাঠানোর প্রতিষ্ঠানের দায় মেটানোর কাজে ব্যবহার করা হয় তাদের বলা হয়, সেগুলোকে বলা হয় চলতি সম্পত্তি। কি বলা হয়? চলতি সম্পত্তি। সরি, এটা নিচে, এটা হবে চলতি সম্পত্তি। এরপরে যে সকল সম্পত্তি দীর্ঘদিন ধরে ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করা হয় সেই সম্পত্তি কি? দীর্ঘকালীন সম্পত্তি মানে হচ্ছে অচলতি সম্পত্তি। চলতি সম্পত্তি যেটা একটা হিসাবকালের মধ্যেই নিষ্পত্তি ঘটে সেটা হচ্ছে চলতি, আর যেটা একটা হিসাবকালের মধ্যেই সম্পন্ন হয় না সেটাকে বলা হয় অচলতি। ঠিক আছে, এটা দীর্ঘকাল ধরে ব্যবহার করার জন্য যে সম্পত্তি ক্রয় করা হয় সেটা অবশ্যই অচলতি সম্পত্তি। ঠিক আছে, তারপরে হচ্ছে বিক্রয় লব্ধ প্রাপ্তি বা প্রাপ্য মানে পেতে পারি এর অর্থকে বলে মোট আয়, রেভিনিউ, নিট আয় বা আয়, মূলধন জাতীয় প্রাপ্তি, এদের কোনোটি নয়। বিক্রয় করার পরে যে আয়টা হয় সেটা যায় হচ্ছে
সেটা যাবে হচ্ছে তোমার মোট আয় বা রেভিনিউ এর মধ্যে। সেটা বিক্রয় করার পরে যেটা পাই, বিক্রয় লব্ধ আয়কে আমরা রেভিনিউ বলি, তার জন্য এটা চলে যাবে হচ্ছে মোট আয় বা রেভিনিউ। ঠিক আছে। কোন ধরনের সম্পত্তি হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না? চলতি সম্পত্তি, অচলতি সম্পত্তি, সম্ভাব্য সম্পত্তি, অলিক সম্পত্তি। কোন সম্পত্তিকে আমরা হিসাবের বইতে লিখি না? এটা হচ্ছে সম্ভাব্য সম্পত্তি, যেটা হতে পারে, সেটা না। সম্ভাব্য মানে হতেও পারে আবার নাও হতে পারে, এই ধরনের সম্পত্তিকে আমরা হিসাব বইতে কখনোই লিখি না। যে ধরনের দায় হিসাবের অন্তর্ভুক্ত করা যায় না সেটা হচ্ছে চলতি দায়, অচলতি দায়, সম্ভাব্য দায়, প্রকৃত দায়। তাহলে এটা কি হবে? যেহেতু এটা সম্ভাব্য সম্পত্তি, মানে দায়ের ক্ষেত্রে কি হয়ে যাবে? সম্ভাব্য দায়। এরপরে, যে ব্যয়ের প্রভাব কোনো স্থায়ী সম্পত্তির মতো একাধিক বছর ধরে অনুভব করা যায় কিন্তু সেই স্থায়ী সম্পত্তির মালিক হওয়া যায় না, তাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মূল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মূলধনায়িত ব্যয়। এই ধরনের ব্যয়কে বলা হয় বিলম্ব মুনাফা জাতীয় ব্যয়। এরপরে কোশ্চেন রয়েছে, দুর্ঘটনার ফলে পণ্য নষ্ট হওয়া কোন ধরনের ঘটনার উদাহরণ? ফায়দা, ব্যয়, খরচ, ক্ষতি। এটা অবশ্যই ক্ষতি। দুর্ঘটনার ফলে পণ্য নষ্ট হয়ে গেল, তার মানে এটা কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল, তাই না? প্রতিষ্ঠান থেকে পণ্য কিনেছে কিন্তু কৃত পণ্যের মূল্য যে ব্যক্তি এখন পরিশোধ করেনি তাকে কি বলা হয়? পণ্য কিনেছে কিন্তু কৃত পণ্যের মূল্য এখনো পরিশোধ করেনি, তাকে বলা হবে দেনাদার। এরপরে যেটা রয়েছে, পাইকারি হারে পণ্য কিনে খুচরো হারে বিক্রি করার ক্ষেত্রে পাইকারি বিক্রেতারা খুচরো ক্রেতাকে যে ছাড় দিয়ে থাকে তাকে বলা হয় নগদ বার্তা, ব্যবসায়িক বার্তা, কমিশন। এদের কোনো ফি নয়। এটা হচ্ছে ব্যবসায়িক বার্তা দিয়ে থাকে। ঠিক আছে। নগদ বার্তা তখনই দেয় যখন ক্যাশে নগদে জিনিস কেনে, তখন নগদ বার্তা পাওয়া যায়। এরপর হচ্ছে কোনো পণ্য নগদে বা ধারে ক্রয় করা হলে ব্যবসায়ীরা যে বার্তা পেয়ে থাকে, নগদে বা ধারে, যেটাই যেইভাবেই কিনুক না কেন, নগদে কিনুক আর ধারে কিনুক, যে বার্তাটা পেয়ে থাকে সেটা হচ্ছে ব্যবসায়িক বার্তা। এটা ধারে কিনলেও পায়, নগদে কিনলেও পেয়ে থাকে। কিন্তু নগদ বার্তা তখনই পাবে যখন শুধুমাত্র নগদে কিনবে, তখন সেটা হয়ে যাবে নগদ বার্তা। ঠিক আছে। এরপরে কোশ্চেন, মোট আয় 1,00,000 টাকা এবং মোট ব্যয় 90,000 টাকা যদি হয়, তার ফলে নিট ফল কত হবে? মোট আয় হচ্ছে 1,00,000 টাকা, মোট ব্যয় 10,000 টাকা, তার মানে হচ্ছে 90,000 টাকা। 10,000 টাকা যে আছে এর ফলটা কি হবে? 10,000 টাকা মুনাফা হলো, 10,000 টাকা ক্ষতি হলো, 10,000 টাকা ফায়দা হলো, এদের কোনোটি নয়। এটা হবে 10,000 টাকা মুনাফা হলো। ঠিক আছে। এটাকে নিট ফলটা হয়ে যাবে মুনাফা। এরপর একজন আসবাবপত্র বিক্রেতা যদি 5টি আলমারি ক্রয় করে, একজন আসবাবপত্র বিক্রেতা যদি 5টি আলমারি ক্রয় করে, তবে হিসাববিদ্যায় তা কি বলে গণ্য হবে? আয়,
সম্পত্তি ক্রয় ব্যয়। ব্যবসায়ীটা হচ্ছে আসবাবপত্র বিক্রেতা, আলমারি কিনছে, আলমারি যেহেতু আসবাবপত্রের মধ্যেই পড়ে তার জন্য সেটা ক্রয় বলেই গণ্য হবে। যদি অন্য কিছুর ব্যবসায়ী হতেন আর যদি আলমারি কিনতেন তাহলে সেটা সম্পত্তি বলে গণ্য হতো, কিন্তু যেহেতু আসবাবপত্র বিক্রি করে আর আলমারি আসবাবপত্রের মধ্যেই পড়ে তাহলে সেটা গণ্য হবে হচ্ছে ক্রয় বলে। এরপরে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্রেতার কাছ থেকে 5,000 টাকা মূলধনের পণ্য সরবরাহের অর্ডার পেলে সেটি হবে একটি ঘটনা। অর্ডার পেয়েছেন, সেটি একটি ঘটনা, একটি লেনদেন। ঘটনা এবং লেনদেন উভয়ই, এদের কোনটি নয়। অবশ্যই এখানে কোনো লেনদেন হলো না, শুধুমাত্র অর্ডার পেল, তাহলে এটা কি হবে? একটি ঘটনা। এরপরে কোশ্চেন, বারাসাত বুক স্টোর যদি 5টি হিসাব শাস্ত্রের বই বিক্রি করে তবে হিসাববিদ্যায় যা বলে গণ্য হবে তা হলো, বারাসাত স্টোর বই বিক্রি করেছেন তাহলে সেটা বিক্রয় বলেই গণ্য হবে। এরপরে শ্যামাপ্রসাদ উচ্চ বিদ্যালয় যদি স্কুল লাইব্রেরির জন্য 5টি বই ক্রয় করে তবে হিসাববিদ্যায় তা ড্যাশ বলে গণ্য হবে। কি বলেছে? শ্যামাপ্রসাদ উচ্চ বিদ্যালয় যদি স্কুল লাইব্রেরির জন্য 5টি বই ক্রয় করে, লাইব্রেরির জন্য 5টি বই ক্রয় করলেন, তাহলে সেটা কি বলে গণ্য হবে? সম্পত্তি, ব্যয়, ক্রয় না আয়? সেটা সম্পত্তি বলে গণ্য হবে, কারণ তিনি বইগুলো পুনরায় বিক্রি করার জন্য কিনছেন না। যে জিনিস পুনরায় বিক্রি করার জন্য কেনা হয় সেটাকে বলা হয় আমাদের গুডস, আর গুডস কেনা বেচা করলে সেটাকে আমরা ক্রয় বলি। ঠিক আছে? এরপরে মুনাফা হলো মূলধনের পরিমাণ ড্যাশ যায়। মুনাফা হলে মূলধনের পরিমাণ ড্যাশ যায়, বেড়ে যায়, কমে যায়, অপরিবর্তিত থাকে, শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়। কি হবে? বেড়ে যায়, কমে যায়, অপরিবর্তিত থেকে যায়, শূন্য হয়ে যায়। কি হতে পারে? কমেন্ট করে জানাও। এটা হবে বেড়ে যায়। মুনাফা যদি হয় তাহলে মূলধনের পরিমাণ বেড়ে যায়। এরপরে 37 নম্বর 39 নম্বর, ড্যাশ ভিত্তিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়। ক্রয় মূল্যের ভিত্তিতে, ক্রয় ও বাজার মূল্যের ভিত্তিতে, বাজার মূল্যের ভিত্তিতে, ক্রয় ও বাজার মূল্য যেটি কম তার ভিত্তিতে। মজুদ পণ্য মূল্যায়ন করা হয় কিসের ভিত্তিতে? অবশ্যই এটা হবে, কি হবে কমেন্ট করে জানাও। এটা হবে ক্রয় মূল্য আর বাজার মূল্য, দুইটার মধ্যে যেটা কম হবে সেটাই লিখতে হবে। এরপরে উপার্জিত অর্থ কারবার থেকে তুলে নেওয়া হলে তাকে কি বলা হবে? বিনিয়োগ, উত্তোলন, রপ্তানি, খরচ। সেটা হয়ে যাবে, যেহেতু মালিক তুলে নিচ্ছে তাহলে সেটাকে বলা হবে উত্তোলন। এরপরে সাধারণত দু ধরনের বাট্টা হয়, একটা হচ্ছে নগদ বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্য বাট্টা, ব্যবসায়িক বাট্টা, প্রদেয় বাট্টা, বকেয়া বাট্টা। কিছুক্ষণ আগেই আমরা বললাম আরেকটা বাট্টা ছিল, সেটা হচ্ছে ব্যবসায়িক বাট্টা বা ট্রেড ডিসকাউন্ট। ড্যাশ সম্পত্তিকে অনেক সময় আবর্তনশীল সম্পত্তি বলা হয়। চলতি সম্পত্তি, অচলতি সম্পত্তি, সম্ভাব্য সম্পত্তি, অলিক সম্পত্তি। এটা অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাও। এটা হবে চলতি সম্পত্তি। চলতি সম্পত্তিকে অনেক সময় আবর্তনশীল সম্পত্তি বলা হয়। এরপরে পাওনাদার হলো ড্যাশের উদাহরণ। চলতি সম্পত্তি, পাওনাদার মানে আমাদের কাছ থেকে পাবে,
টাকা, তার মানে আমাদের একটা রেসপন্সিবিলিটি। তাহলে এটা হবে চলতি দায়। মজুদ পণ্য হলো ড্যাশের উদাহরণ, চলতি সম্পত্তি, চলতি দায়, অচলতি সম্পত্তি, অচলতি দায়, এটা হবে চলতি সম্পত্তির উদাহরণ। স্টক ইন ট্রেড, মজুদ পণ্য মানে হচ্ছে স্টক ইন ট্রেড, স্টক ইন ট্রেড হয় চলতি সম্পত্তি। বিজ্ঞাপন বাবদ দীর্ঘমেয়াদী খরচ হলো ব্যয় ড্যাশ ব্যয়ের উদাহরণ। কি ধরনের ব্যয়? মূলধন জাতীয় ব্যয়, বিলম্বিত ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধনায়িত ব্যয়। এটা হবে বিলম্বিত ব্যয়, এই ব্যয়টা সবসময় করা হয় না, ঠিক আছে, বিলম্বিত ব্যয় এটা। এরপরে দায়, ফায়দা, সম্পত্তি, প্রতিষ্ঠান, এগুলো সবার প্রথমে মিলাতে হবে, তারপরে আমাদের কোনটা ঠিক সেটা আমাদেরকে লিখতে হবে। তো সবার প্রথমে আমরা এগুলো মিলিয়ে রেখি। দায়ের সঙ্গে এটা মিলবে হচ্ছে, দায় হচ্ছে আইনগত বাধ্যবাধকতা, এটা একটা দায়। ফায়দা, ফায়দা হচ্ছে আর্থিক সুবিধা, ফায়দা হলে আর্থিক সুবিধা হয়। সম্পত্তি, সম্পত্তি হলে কি হয়? ভোগ করার অধিকার থাকে। আর প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান হচ্ছে নিজস্ব সত্তা রয়েছে প্রতিষ্ঠানের। তাহলে এটা একের সাথে ডি মিলছে, দুইয়ের সাথে এ মিলছে, তিনের সাথে এ, দুইয়ের সাথে সি, আর চারের সাথে হচ্ছে বি। তাহলে আমরা দেখবো একের সাথে এ, একের সাথে এ না, একের সাথে ডি মিলাতে হবে। তো একের সাথে ডি কোথায় মিলছে? ডি নাম্বারটাতে। তাহলে রাইট অ্যান্সার হবে ডি নাম্বার। একের সাথে ডি, দুইয়ের সাথে সি, তিনের সাথে এ, আর চারের সাথে বি। ঠিক আছে, এরপরে কয় স্তম্ভ, স্তম্ভ একই রকম ভাবে মিলাতে হবে। এই ঘটনা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন করে। কোন ঘটনা? লেনদেন, লেনদেনের ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়। মোট আয় এবং মোট ব্যয়ের উদ্বৃত্তকে কি বলা হয়? মোট আয় ও ব্যয়ের উদ্বৃত্তকে বলা হয় মুনাফা। প্রতিষ্ঠানের বিক্রয়যোগ্য পণ্য, প্রতিষ্ঠানে বিক্রয়যোগ্য পণ্যকে আমরা কি বলি? মজুদ বলি বা স্টক বলি। আর রেভিনিউ থেকে খরচ যদি বাদ দিই তাহলে যে যা পাওয়া যায় সেটা কি? নিট আয়। রেভিনিউ থেকে খরচ বাদ দিলে নিট আয় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা একের সাথে সি মিলছে, তাই একের সাথে সি কোথায়? একের সাথে সি হচ্ছে সি নাম্বারটা, এটা হচ্ছে রাইট অ্যান্সার।